নমস্কার, শান্তন টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। সাথে আছি আমি দীপান্বিতা। চোখ রাখবো বিস্তারিত সংবাদে। পহেলগাঁওয়ে জঙ্গি হানার জেরে সৌদি আরব সফর কাটছাঁট করে বুধবার সকালে ভারতে পৌঁছালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লি বিমানবন্দরে নেমে কাশ্মীরের পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক বসালেন তিনি। সে বৈঠকে ছিলেন ভারতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, কেন্দ্রীয় বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর এবং অন্যান্য আধিকারিকরা। মঙ্গলবার রাতে সৌদি রাজার নৈশভোজ অনুষ্ঠানে যোগ না দিয়ে নয়াদিল্লির বিমান ধরেন মোদী। মঙ্গলবার মধ্যরাতে ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর বিষয়টি নিশ্চিত করেছেন। সমাজ মাধ্যমে তিনি লেখেন, সৌদি আরব সফর শেষ করে ভারতের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন প্রধানমন্ত্রী। মোদীর সফরসূচি অনুযায়ী বুধবার রাতে দিল্লি ফেরার কথা ছিল মোদীর, কিন্তু পহেলগাঁওয়ের ঘটনার পরে উদ্বিগ্ন হয়ে পড়েন তিনি। খবর পাওয়া মাত্রই সৌদি থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফোন করে পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর নেন। পাশাপাশি কাশ্মীরের সুরক্ষা ব্যবস্থা তত্ত্বাবধানের নির্দেশ দেন তিনি। শুধু তাই নয়, শাহকে কাশ্মীরে পৌঁছানোরও কথা বলেন মোদী। প্রধানমন্ত্রীর নির্দেশ পেয়ে মঙ্গলবার রাতে শ্রীনগরে পৌঁছে সেনা, আধা সেনা, পুলিশ ও প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন শাহ। সৌদি থেকে মোদী এক্সে লেখেন, জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে এই জঙ্গি হানার তীব্র নিন্দা করছে। যারা প্রিয়জনকে হারিয়েছেন তাদের সমবেদনা জানাই। প্রার্থনা করি আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক। সব রকমের সাহায্য করা হবে। তারপরে প্রধানমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেছেন, জঙ্গিদের, তার কথায়, এই জঘন্য অপরাধের নেপথ্যে যারা রয়েছে তাদের রেহাত করা যাবে না। তাদের অশুভ লক্ষ্য চরিতার্থ হবে না। সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের লড়াইয়ের পণ দৃঢ়। এটা আরো কঠিন হবে। জঙ্গি হামলার পর পহেলগাঁওয়ের পরিস্থিতি কি জানতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সঙ্গে ফোনে কথা বললেন রাহুল গান্ধী। বুধবার সকালে নিজের এক স্যান্ডেলে এ নিয়ে একটি পোস্ট করেছেন লোকসভার বিরোধী দলনেতা। মৃতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়ার পাশাপাশি দাবি জানিয়েছেন সুবিচারের। এদিন রাহুল লিখেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এবং প্রদেশ কংগ্রেস সভাপতির সঙ্গে পহেলগাঁওয়ের ভয়ঙ্কর জঙ্গি হামলা নিয়ে কথা হয়েছে। বর্তমান পরিস্থিতি সম্পর্কে জেনেছি। এ ঘটনায় আক্রান্তরা বিচার চাইছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছাড়াও জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা, মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ সহ অন্যান্য শীর্ষ আধিকারিকরা সকলে শ্রীনগরের পুলিশ কন্ট্রোল রুমে উপস্থিত রয়েছেন বলে জানা যাচ্ছে। সেখান থেকে পহেলগাঁওয়ের রিসর্টে যাওয়ার কথা রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর। সেখান থেকে দিল্লি ফিরে প্রধানমন্ত্রীর সঙ্গে একটি বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। এদিকে ইতিমধ্যে জঙ্গি হামলার জেরে হাই অ্যালার্ট জারি করা হয়েছে জম্মু ও কাশ্মীরে। পহেলগাঁওয়ের পর্যটকদের উপর হামলার পর পাল্টা আঘাত শুরু করেছে ভারতীয় সেনা। জম্মু ও কাশ্মীরের বারামুলায় সেনা অভিযানে 2 জঙ্গিকে নিকেশ করা হয়েছে। যুদ্ধের প্রস্তুতি পাকিস্তানের। পহেলগাঁওয়ের জঙ্গি হামলা ও 26 পর্যটকের মৃত্যুর ঘটনায় ঠিক পর জম্মু কাশ্মীরের সীমান্তে নজরে পড়ল পাকিস্তানের ব্যাপক তৎপরতা। সীমান্তবর্তী সেনা ঘাঁটির দিকে রওনা দিতে দেখা গেল পাক বায়ুসেনার একাধিক বিমানকে, যা দেখে অনুমান করা হচ্ছে সীমান্তে বড় পরিসরে সেনা মোতায়েন করতে শুরু করেছে পাকিস্তান। পুলওয়ামার পর জম্মু কাশ্মীরের মাটিতে সবচেয়ে বড় জঙ্গি হামলার ঘটনা ঘটেছে গত মঙ্গলবার বিকেলে পহেলগাঁওয়ের এক রিসর্টে। পর্যটকদের উপর হামলা চালায় জঙ্গিরা। রীতিমতো ধর্মীয় পরিচয় দেখে হামলা চালানো হয়েছে বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। স্থানীয় সূত্রের দাবি, জঙ্গিরা এসেছিল সেনার পোশাক পরে। সব মিলিয়ে 40 রাউন্ড গুলি চলেছে। মূলত আক্রমণ করা হয় অমুসলমানদের। ইতিমধ্যে হামলার দায় স্বীকার করেছে লস্করের TRF বা দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। জানা গেছে, এই সংগঠনে পাকিস্তানের ISI এর মদতপুষ্ট। এমনকি হামলার যুক্ত থাকার জঙ্গিদের বেশিরভাগই বিদেশি। জঙ্গি হামলা ঘটনায় পাক যোগে স্পষ্ট ইঙ্গিত প্রকাশ্যে আসতে সতর্ক হয়ে উঠেছে পাকিস্তান। বুধবার আগরতলা পৌর নিগমের কনফারেন্স হলে 2025-26 সালের 72,02,000 টাকার ঘাটতির বাজেট পেশ করেছে মেয়র দীপক মজুমদার। পরে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, বাজেটে 2025-26 অর্থ বছরে সর্বমোট রাজস্ব এবং মূলধনী আয় ধরা হয়েছে 475 কোটি 83 লক্ষ টাকা এবং
অনুমোদিত ব্যয় ধরা হয়েছে 476,55,00,000 টাকা, ঘাটতি ধরা হয়েছে 72,02,000 টাকা। বুধবার আগরতলা পৌর নিগমের কনফারেন্স হলে 2025-26 সালের 72.02 লক্ষ টাকার ঘাটতি বাজেট পেশ করেন মেয়র দীপক মজুমদার। পরে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, বাজেটে 2025-26 অর্থ বছরের সর্বমোট রাজস্ব এবং মূলধনী আয় ধরা হয়েছে 475,83,00,000 টাকা এবং অনুমোদিত ব্যয় ধরা হয়েছে 476,55,00,000 টাকা, ঘাটতি ধরা হয়েছে 52,02,000 টাকা। বিগত বছরের তুলনায় আগামী অর্থ বছরে প্রস্তাবিত আয় 5,986 কোটি টাকা এবং ব্যয় 5,981 কোটি টাকা বৃদ্ধি পেয়েছে। আগামী অর্থ বছরে নতুন নতুন উন্নয়ন প্রকল্প হাতে নেওয়ার কারণে বাজেটে ব্যয় বৃদ্ধি হয়েছে। এতে করে বাজেট ঘাটতি 72.02 লক্ষ টাকা অনুমিত হয়েছে, যা আগরতলা পৌর নিগম তার নিজস্ব আয়ের উৎস ও সরকারি অনুদান প্রাপ্তির মাধ্যমে পূরণ করা হবে। বাজেট পেশ করা সম্ভব হয়েছে আগরতলা পৌর নিগমের রাজস্ব এবং অরাজস্ব আয় বৃদ্ধি এবং 15তম অর্থ কমিশনের অধীনে রাজ্য সরকারের অনুদান এবং রাজ্য সরকারের শেয়ার অব ট্যাক্সেস TULM, SBM, PMAY আরবান স্পেশাল ফান্ড, স্মার্ট সিটি মিশন, MOIS অ্যান্ড ULM ইত্যাদি থেকে প্রাপ্ত তহবিলের মাধ্যমে বাজেটের ব্যয়ের মধ্যে কর্মচারী ও শ্রমিকদের বেতন এবং মজুরি, জ্বালানি, প্রাতিষ্ঠানিক এবং পৌর নিগমের পরিষেবা প্রদানের জন্য আনুষঙ্গিক খরচ অন্তর্ভুক্ত রয়েছে নাগরিকদের পরিষেবার লক্ষ্যে। এছাড়াও পৌর নিগম এলাকার পরিকাঠামো উন্নয়নে বেশ কতগুলো নতুন প্রকল্পের মূলধনী ব্যয় অন্তর্ভুক্ত করা হয়েছে। বিগত অর্থ বছরগুলি আগরতলা পৌর নিগমের কার্যকারিতায় ভালোভাবে লক্ষ্য করা যেতে পারে যে আগরতলা শহর ও তার সন্নিহিত এলাকাকে সুন্দর করার লক্ষ্যে অনেক জলাশয় তৈরি করা হয়েছে। নতুন রাস্তা, কালভার্ট, ড্রেন, পাবলিক টয়লেট, পার্ক এবং শ্মশান নির্মাণের পাশাপাশি মিউনিসিপ্যাল মার্কেটের মতো কিছু পরিকাঠামো তৈরি করা হয়েছে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে উচ্চ ক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক বাতির ব্যবস্থা করা হয়েছে জনজীবনের নিরাপত্তা বিধানের লক্ষ্যে। আগামী 2025-26 অর্থ বছরে আগরতলা পৌর নিগম প্রকল্প রূপায়ণের ক্ষেত্রে নিম্নলিখিত বেশ কিছু উচ্চাকাঙ্ক্ষামূলক প্রকল্পে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। নতুন ফ্ল্যাট পাম্প ও জল নির্গমনকারী পাম্প লাইন বসানো হবে আনুমানিক 4 কোটি ব্যয়। দুর্গাচৌমুহনী বাজার এলাকায় 56 লক্ষ টাকা ব্যয়ে একটি অত্যাধুনিক কসাইখানা নির্মাণ করা হবে। পৌর নিগমের বর্ধিত এলাকায় 5 কোটি অর্থ ব্যয়ে নতুন বৈদ্যুতিক লাইন সম্প্রসারণ, রাস্তা ও ড্রেন নির্মাণ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। নতুন ওয়ার্ড অফিস নির্মাণ বাবদ 5 কোটি টাকা ব্যয় ধার্য করা হয়েছে। 3.30 কোটি টাকা ব্যয়ে শহরে 3টি শ্মশানের বৈদ্যুতিক চুল্লি বসানোর পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। শহরের 5টি বড় জলাশয় যথা শিববাড়ি, প্রতাপগড়, ঋষি কলোনি, অভয়নগর বাজার, অভয়নগর ভেটেরিনারি হাসপাতাল, রাধানগর পুকুর সৌন্দর্যায়ন ও পুনর্নির্মাণের লক্ষ্যে 17 কোটি টাকার অনুমিত ব্যয় ধার্য করা হয়েছে। ত্রিপুরা জল বোর্ড প্রকল্প ব্যতীত শহরের পানীয় জলের সরবরাহের উন্নতি প্রকল্পে পৌর নিগম 11 কোটি টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব করেছে। পুরো এলাকায় মশক নির্মূলীকরণের লক্ষ্যে ফগিং মেশিন ও কীটনাশক সংগ্রহ বাবদ 5 গুণ অধিক অর্থ ব্যয় বরাদ্দের প্রস্তাব বাজেটে রাখা হয়েছে। রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী IGM হাসপাতালে চাপ কমানোর লক্ষ্যে 10 কোটি টাকা ব্যয়ে জ্যাকসন গেট এলাকায় পৌর নিগমের নিজস্ব জমিতে 50 শয্যা বিশিষ্ট আগরতলা সিভিল হসপিটাল চালু করার পরিকল্পনা করা হয়েছে। উক্ত বরাদ্দ অর্থ থেকে 5 কোটি টাকা ব্যয় করা হবে নানাবিধ নির্মাণ কাজে এবং বাকি 5 কোটি টাকা বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম ক্রয় বাবদ করা হবে। প্রস্তাবিত হাসপাতালটিতে 24 ঘণ্টা ও পিডি পরিষেবা প্রদানের ব্যবস্থা থাকবে এবং পাশাপাশি উপস্থিত রোগীদের প্রয়োজনীয় ঔষধ সরবরাহের ব্যবস্থা থাকবে। ভারতমাতা ক্যান্টিন কাম নাইট শেল্টার নামক একটি নতুন প্রকল্পের অধীন রাজ্য সরকার 2025-26 অর্থ বছরে রাত্রি যাপনের ব্যবস্থা ও ভর্তুকিমূলক খাবারের ব্যবস্থা করেছে আগরতলা পৌর নিগম এলাকায়। এ বাবদ 2 কোটি টাকা অর্থের সংস্থান রাখা হয়েছে। এর জন্য প্রয়োজনীয় জমিও নির্ধারণ করা হয়েছে। রাজ্য সরকার আগরতলা পৌর নিগম এলাকায় জিবি বাজার, বটতলা বাজার, আখাউড়া গোলচক্কর ও লেক চৌমুহনী বাজারে নতুন পাকা বাড়ি নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে। 2025 এবং 26
আগরতলা শহরবাসীর আগরতলা পৌরসভার পক্ষ থেকে সুন্দর নাগরিক পরিষেবা প্রদানের ক্ষেত্রে আধুনিক এবং বিজ্ঞানসম্মতভাবে শহরবাসীর জন্য উন্নয়নের কিছু প্রকল্প সঙ্গে সামনে রেখে আমরা আজকে বাজেট পেশ করা হয়েছে আগরতলা পৌর নিগমের সভায়। বাজেট শুরুর আগে আমরা গতকালকে জম্মু কাশ্মীরে পেহেলগাঁও গ্রামে পাক জঙ্গি মদতপুষ্ট সন্ত্রাসবাদী যারা আক্রমণ যারা নিহত হয়েছেন তাদের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করেছি এবং এই জঘন্যতম হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমরা নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে প্রস্তাব গ্রহণ করা হয়েছে আজকের এই বাজেট অধিবেশনের প্রথম। তারপর আমরা 2025 এবং 26 সালের বাজেটে আমরা আগরতলা শহরবাসী বা পৌরবাসীদের উন্নয়নের জন্য সার্বিক তাদের পরিষেবা প্রদান করার ক্ষেত্রে বা যে সমস্যা বা চাহিদা তা পূরণ করার লক্ষ্য রেখে আমরা কিছু পরিকল্পনা গ্রহণ করেছি, বাজেটের মধ্যে অর্থ বরাদ্দ করা হয়েছে। আমাদের এবার বাজেটে 475 কোটি 30 লক্ষ টাকা আমরা মূলধনী আয় ধরা হয়েছে এবং অনুমোদিত ব্যয় ধরা হয়েছে 476 কোটি 50 লক্ষ টাকা। ঘাটতি ধরা হয়েছে 72 লক্ষ 2,000 টাকা। সেই ঘাটতিটা আমরা আমাদের নিজস্ব আয় এবং কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্প থেকে আমরা যে টাকা বা যে টাকা আমরা পেয়ে থাকি তা দিয়ে আমরা এটা মেটানোর চেষ্টা করি। গত বছর যেটা আমাদের ছিল 2024-25 অর্থ বছরে আমাদের মূলধনী রাজস্ব মূলধনী আয় ধরা হয়েছিল 415 কোটি টাকা 97 লক্ষ টাকা 97 লক্ষ টাকা এবং অনুমোদিত ব্যয় ধরা হয়েছিল 416 কোটি 74 লক্ষ টাকা। ঘাটতি ছিল 76 লক্ষ 75 হাজার টাকা। সেটাও আমরা কিন্তু আমাদের নিজস্ব আয় বৃদ্ধি করে এবং অন্যান্য সোর্স থেকে আমরা কিন্তু এটা মেটানোর চেষ্টা করেছিলাম, হয়েছে। সার্বিকভাবে আমি বলবো আমরা বিভিন্ন বিষয় নিয়ে ওপর আমাদের এই বাজেট তৈরি করা হয়েছে। কিছু কিছু পয়েন্ট আমরা বলে দিচ্ছি আপনাদের কাছে। যেমন আমরা বন্যা নিয়ন্ত্রণের জন্য আগরতলা শহরকে জল যন্ত্রণা থেকে মুক্ত করার জন্য আমরা নতুন প্রস্তাব যতগুলি পাম্প আমাদের আছে তার সঙ্গে আমরা 3টি নতুন পাম্প বসানো আমরা উদ্যোগ গ্রহণ করতে বাজেট রাখা হয়েছে। সেটা হচ্ছে শকুন্তলা রোড, রামনগর 4 নম্বর রাস্তা এবং সৎসঙ্গ আশ্রম কৃষ্ণনগর। এখানে আমরা 3টি পাম্প হাউস 28 কোটি টাকা ব্যয় ধার্য ধরা হয়েছে। আইডিএম চৌমনিতে নতুন ফ্লাড পাম্প ও জল নিগমকারী পাইপলাইন বসানোর ক্ষেত্রে আনুমানিক 4 কোটি 88 লক্ষ টাকা ব্যয় ধরা হয়েছে। দুর্গাচৌমনি বাজার এলাকা 56 লক্ষ টাকা পেয়ে একটি অত্যাধুনিক কষাইখানা যেটা 10 টাকা বলি এটা করা হবে প্রস্তাব রাখা হয়েছে। পৌর নিগমের বর্ধিত এলাকায় 5 কোটি অর্থ পেয়ে নতুন বৈদ্যুতিক লাইন সম্প্রসারণের এবং স্ট্রিট লাইট লাগানোর কাজ হাতে নেওয়া হয়। নতুন ওয়ার্ড অফিস নির্মাণ বাবদ 5 কোটি বরাদ্দ রাখা হয়েছে। আগরতলা পৌর নিগম এলাকার পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক 1200 কোটি টাকা আর্থিক সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছে, যার মধ্যে রাস্তা, গলি, ড্রেন, কালভার্ট ইত্যাদি নির্মাণের ব্যাপক উদ্যোগ রূপায়ণের লক্ষ্যমাত্রা হাতে নেওয়া হয়েছে। আগরতলা পৌর নিগম এলাকায় গৃহ নির্মাণের জন্য ত্রিপুরা বিল্ডিং রুলস 2017 কার্যকর আছে। উক্ত আইনের বিধান অনুযায়ী এ যাবৎকাল পর্যন্ত আবেদনকারীকে অনলাইন পদ্ধতিতে দরখাস্ত জমা দেওয়ার বিধান ছিল। বর্তমানে এই ব্যবস্থার পরিবর্তে অটো ডিসিআর ব্যবস্থা চালু করা হয়েছে এবং সমস্ত প্রকৌশলীদেরকে এই ব্যাপারে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয়েছে। শান্তন টিভি। সারা রাজ্যের সাথে উত্তর জেলা ধর্মনগরের নেশার করাল গ্রাসে ধ্বংসের পথে বর্তমান যুব সমাজ। নেশা করার জন্য বাড়াচ্ছে গৃহস্থ হিংসা, তাল মিলিয়ে চলছে চুরি ছিনতাইয়ের ঘটনা। এবার চুরির দায়ে স্থানীয়রা উত্তম মধ্যম দিয়ে এক যুবককে ধর্মনগর থানার পুলিশের হাতে তুলে দেয়। মঙ্গলবার রাতে ধর্মনগর থেকে পানিসাগর মহকুমার বিলথই চাঁদপুর নিজের বাড়ি যাওয়ার পথে রাজেশ দেবনাথ নামে এক যুবক আনন্দবাজার এলাকায় বাইক নিয়ে যাওয়ার পথে মোবাইল ছিনতাই করে পালিয়ে যায়। এমনকি বাইক দিয়ে 2টি গবাদি পশুকেও আহত করে যায়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বুধবার সকালে এলাকার মানুষ তার বাড়িতে উপস্থিত হয়ে তাঁকে বাড়ি থেকে বের করে উত্তম মধ্যম দিয়ে ধর্মনগর থানার হাতে তুলে দেয়। যুবকের কাছ থেকে জানা যায় ধর্মনগর রাজবাড়ী এলাকার তার একটি দোকান রয়েছে। মঙ্গলবার ব্রাউন সুগার কেনার পয়সা না থাকায় বাড়ি যাওয়ার পথে ব্রাউন সুগার কেনার জন্য মোবাইলটি ছিনতাই করে পালিয়ে যায়। অভিযুক্তের কঠোর শাস্তি দাবি করেছেন স্থানীয়রা।
দেওয়ার পরে মানে বাইক তো পড়ে গেছে। তুমি কোন জায়গা থেকে আইডায়? আমি ধর্মনগর থেকে। ধর্মনগর থেকে। কার মোবাইল চুরি করছো? ওইখানে রাস্তার জন্য আসলো। হ্যাঁ, রাস্তা আপ থেকে মোবাইল টান দিছো। তারপরে একটু সামনে গিয়েও গরু আসলো আর কি, রাস্তার মিডলে দাঁড়ানি, মানে টানিয়া বাগিয়া যাইতে আসলাই এ সময়। গরু আসলো সামনে দাঁড়ানি, তো রাত্রে গরুর রসি উসি নাই, গরু লাগায়, গরু সারা গরুর উপরে গিয়ে লেগে গেছে বাইক। তারপরে ফরছো নি কেন? বাইক ফরিয়া আবার উঠিয়া টান দিছো। আবার উঠতেও গেছি। তো এখন তোমার কোন জায়গা থেকে আনা হয়েছে? ঘর থেকে আনা। ঘর থেকে? তোমার বাড়ি থেকে? বাড়ি থেকে আনিয়া এখন কোন জায়গায় রাখা হয়েছে তোমারে? দুই জায়গাটার নাম ক্যাম্পে। ক্যাম্পে, আনন্দবাজার ক্যাম্পে। এখন দেখার বিষয় পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে নির্দিষ্ট ধারা অনুযায়ী মামলা গ্রহণ করে কি ব্যবস্থা গ্রহণ করে। শান্ত টিভি। ড্রেন নির্মাণে দুর্নীতির অভিযোগ আমবাসার শান্তিপাড়া এলাকায়। খবর পেয়ে ছুটে গেলেন এলাকার কাউন্সিলর দীপা দেব। এলাকাবাসী কাউন্সিলরকে ঘিরে ধরে কাজ বন্ধ করার জন্য দাবি করেন। আমবাসা পূর্ত দপ্তরের কাজে আবারও গাফিলতি। ড্রেন নির্মাণে ব্যাপক ঘোটালা হয়েছে বলে অভিযোগ তুলছে জনগণ। জানা যায়, আমবাসার শান্তিপাড়া এলাকায় জল নিকাশি ব্যবস্থার জন্য ড্রেন নির্মাণের কাজ চলছে। কাজ প্রায় শেষের পথে। গত কয়েকদিন ধরে শান্তিপাড়া থেকে চান্দ্রাইপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠ হয়ে ড্রেনটির কাজ চলছে, আর সেখানে বড় ঘোটালা। পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ার একটি বাড়ির বিল্ডিং বাঁচানোর জন্য এলাকার ড্রেনটি অত্যন্ত সরুভাবে করেছে। ড্রেনটির কাজের গুণগত মান নিম্নমানের। এই খবর পেয়ে মঙ্গলবার এলাকায় ছুটে যান এলাকার কাউন্সিলর দীপা দেব। তখন এলাকাবাসী এই নিম্নমানের কাজের প্রতিবাদ জানান। কাজটি বন্ধ করে রাখার জন্য দাবি করেন তারা। এলাকার কাউন্সিলর দীপা দেব অভিযোগ স্বীকার করেন। তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের গোচরে আনবেন বলে জানান। যেটা নদীর মধ্যে একটা বড় ড্রেন পিডব্লিউডির আন্ডারে করানো হচ্ছে। শান্তিপাড়া সুভাষপল্লী মোটামুটি ভালোভাবে কাজ চলছে। সেখানে কন্ট্রাক্টর ছিল রামপ্রসাদ ভট্টাচার্য। কিন্তু আমরা বিগত এখন কিছুদিন ধরে দেখছি একটি কোন কোম্পানি জানি এই কাজটা করছে, অনেক শুরু করে নিচ্ছে। ওরার বক্তব্য পাশে বিল্ডিং বাঁচানোর জন্য, কিন্তু আমাদের বক্তব্য শান্তিপাড়া 3 তলা 4 তলা বিল্ডিং ছিল, একদম তাদের বাউন্ডারি ওয়াল গেছিয়ে কিন্তু ড্রেন আসছে, কিন্তু কোনো রকমের ড্রেনের কোনো ক্ষতিগ্রস্ত হচ্ছে না, বাড়ির কোনো ক্ষতিগ্রস্ত হচ্ছে না। কিন্তু এখন দেখা যাচ্ছে কি একদম বাড়িঘরের মতো ছোট্ট করে ড্রেন নেওয়া হচ্ছে। আমরা কারণ জিজ্ঞাসা করতে বলে এই পাশের, কিন্তু পাশের আমরা জানি যে পাশের ঘর বা বাড়ি কোনো ক্ষতিগ্রস্ত হবে না যদি তারা ছোটো ছোটো স্টেপ দিয়ে ঢালাই করে নিয়ে আমাদের ড্রেনটি সুন্দরভাবে করে নিয়ে যায়। আমি ঠিক জানি না, আমি বিগত দিনও আমি এসডিও সাহেবকে ফোন করেছিলাম, তিনি আসেননি। মাঠের ব্যাপারে এদিকে যত বিকেনগরে মানুষ যাতায়াত করবে না, তিনি অনেক রিকোয়েস্ট করছি, কিন্তু তিনি আসেননি। আমি এখনো জানি না এটা কোন কাজ করছে। তবে সুশাসন জামানায় দুর্নীতির অভিযোগ কোনো নতুন বিষয় নয়। প্রতিদিন এ ধরনের দুর্নীতির অভিযোগ খবরের শীর্ষস্থান দখল করে রেখেছে, অথচ সরকারের কান খাড়া হচ্ছে না। শান্তন টিভি। রাজধানীর মধ্য ডুগলি এলাকায় সুকুমার পালের বাড়ি থেকে 110 বোতল বেআইনি মদ উদ্ধার করল পূর্ব আগরতলা থানার পুলিশ। পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জি জানায়, অভিযুক্ত সুকুমার পালের বিরুদ্ধে পুলিশের কাছে গোপন সূত্রের খবর আসে। তারপর পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে 110 বোতল বেআইনি মদ আটক করে। সঙ্গে অভিযুক্ত সুকুমার পালকে আটক করে পুলিশ। তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারা অনুযায়ী মামলা হাতে নিয়ে আদালতে তুলেছে পূর্ব আগরতলা থানার পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা, তার সাথে আরও এলাকার অনেকে জড়িত থাকতে পারে। পুলিশ রিমান্ডে তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে বাকিদের বিরুদ্ধে অভিযান চালানো হবে। নেশা বিরোধী অভিযান আপনার অবৈধ যে মজুদ রেখেছিল মদ, অ্যালকোহল, শ্রী সুকুমার পাল নামে একজন ব্যক্তি, তার বাড়ি হচ্ছে মধ্য ডুগলি। ওনার বাড়িতে আমরা আজকে অভিযান চালিয়ে 110 বোতল ফরেন লিকার, ইন্ডিয়ান মেড ফরেন লিকার সিজ করেছি এবং ওর বিরুদ্ধে আমরা ওকে অ্যারেস্ট করেছি। ওর বিরুদ্ধে আমরা একটি এক্সাইজ অ্যাক্টে মামলা নিয়ে আমরা কোর্টে প্রেরণ করছি। কতদিন যাবত তিনি এই ধরনের ব্যবসা করছেন? অভিযোগ ছিল উনি এরকম লুকিয়ে বিক্রি করছে। আমরা পুলিশ আপনার ওকে একটি অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছি। কোথা থেকে এটি ধরা হয়েছে? বাজার মূল্য কত হবে? বাজার মূল্য অনুবাদ 70 থেকে 80 হাজার টাকা হবে। কোথা থেকে ধরা হয়েছে? ওর বাড়ি থেকেই ধরা হয়েছে। এমনিতে ও কি করে? আর ওই তো এরকম আপনার এই অবৈধভাবেই তো মদ বিক্রি করছিল। এর সাথে কেউ জড়িত আছে এটা দেখছি আমি। ওখানে যারাই ওই এলাকাতে বা এই আমাদের পুলিশ স্টেশন এলাকাতে যারাই অবৈধভাবে মদ বা অন্য ধরনের নেশা জাতীয় জিনিস বিক্রি করবে তাদের বিরুদ্ধে আমাদের অভিযান চলবে এবং
আপনার তাদের আইনি প্রক্রিয়া অনুযায়ী তাদের আমরা আদালতে প্রেরণ করব। মঙ্গলবার জম্মু কাশ্মীরের পহেলগাঁওতে সন্ত্রাসবাদীদের গুলিতে প্রাণ হারিয়েছে ২৬ জন পর্যটক, আহত বহু পর্যটক। ২০১৯ সালের পর জম্মু কাশ্মীরের সবচেয়ে বড় জঙ্গি হানা এটা। এই ঘটনায় দেশের প্রতিটি রাজ্যে তীব্র ধিক্কার সহ নিহতদের স্মরণে বিভিন্ন জায়গায় মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে। আগরতলা স্থিত স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে বুধবার সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের সামনে শোক প্রকাশ করে নিহতদের আত্মার সদ্গতি কামনা করেন। পাশাপাশি পরিবারের প্রতি সমবেদনা জানান। উপস্থিত ছিলেন স্কুল অফ সায়েন্সের অধ্যক্ষ অভিজিৎ ভট্টাচার্য। তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ঘটনার শোক জ্ঞাপন করেন। কালকে সন্ত্রাসবাদীরা জম্মু এন্ড কাশ্মীরে আমাদের প্রায় ২৮ জনকে হত্যা করেছে। যারাই মারা গেছেন এরা টুরিস্ট ছিলেন, এরা সেখানে বেড়াতে গেছিলেন। এদেরকে নির্মমভাবে টেররিস্টরা এদেরকে হত্যা করে। কেন হত্যা করে সেটা কারণ কেউ বলতে পারে না, কিন্তু একজন ভারতীয় নাগরিক হিসেবে সেটা বলতে চাই, যারা প্রাণ দিয়েছেন এ দেশের জন্য, আত্মীয় স্বজন যারা নিজেদের আত্মীয় স্বজনকে হারিয়েছেন, ওদের প্রতি রইল আমাদের সহানুভূতি এবং সমবেদনা। ঊনকোটি জেলার অধীনে থাকা কৈলাসহর পৌর পরিষদ এবং কুমারঘাট পৌর পরিষদে ২ পৌর পরিষদের চেয়ারম্যানকে সাথে নিয়ে জেলার জেলা শাসক দিলীপ কুমার চাকমা বর্জ্য পৃথকীকরণ কেন্দ্রটি পরিদর্শন করেন। পরিদর্শনকালে জেলা শাসক ছাড়া উপস্থিত ছিলেন ঊনকোটি জেলার অতিরিক্ত জেলা শাসক অর্ঘ্য সাহা, কৈলাসহর পৌর পরিষদের চেয়ারম্যান চপলারানী দেবরায়, কুমারঘাট পৌর পরিষদের চেয়ারম্যান যদু দাস, কৈলাসহরের মহকুমা শাসক প্রদীপ সরকার, কুমারঘাটের মহকুমা শাসক NS চাকমা, গৌরনগর ব্লকের ভিডিও নবারুল চক্রবর্তী, ডেপুটি ম্যাজিস্ট্রেট বিশ্বজিৎ দাস। পরিদর্শন শেষে জেলাশাসক দিলীপ কুমার চাকমা সংবাদ প্রতিনিধিদের জানান, প্রথমে জেলাশাসক অফিসের কনফারেন্স হল ঘরে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের শেষে সকল আধিকারিকরা পরিত্যক্ত সোনামুখী চা বাগানে অবস্থিত বর্জ্য পৃথকীকরণ কেন্দ্রে গিয়ে সমস্ত খুঁটিনাটি সম্পর্কে অবগত হন। কৈলাসহর এবং কুমারঘাট এই ২ পৌর পরিষদ এলাকায় সমস্ত বর্জ্য এই কেন্দ্রে এনে বর্জ্যগুলো আলাদা আলাদা করে সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতিতে বর্জ্য পৃথকীকরণ খুব শীঘ্রই শুরু হবে। এর জন্য অত্যাধুনিক মেশিন খুব শীঘ্রই প্রতিস্থাপন করা হবে। বর্জ্য পৃথকীকরণ কেন্দ্রের ভিতরে কোথায় কিভাবে মেশিনগুলো বসানো হবে সেগুলো বাস্তবায়নের জন্য মূলত পরিদর্শন করা হয়েছে বলে জানা যায়। কৈলাসহর মিউনিসিপ্যাল কাউন্সিলের তো এখানে যে সেগ্রিগেশনগুলো হয় এগুলো সচক্ষে আমরা দেখতে পাইছি। আর এখানে কিভাবে আরও মেশিন বসানোর করে ডেভেলপ করা যাইতে পারে, যাতে করে যত আবর্জনা আছে সেগুলিকে সায়েন্টিফিক প্রসেসে কী ভালো কাজে ব্যবহার করা যায়, এবং যে প্লাস্টিক ওয়েস্টগুলো বিক্রি যে হয় বিভিন্ন এজেন্সি আছে তারা কিনে নিয়ে যায়, মেশিন দিয়ে ক্রাশ করে এগুলিকে আরও সুচারুভাবে যাতে আমরা ডিসপোজ করতে পারি, এই নিয়ে আলোচনা হয়েছে। আমরা প্রথমে মিটিং করেছি অফিসে, এরপরে ফিজিক্যালি সচক্ষে ২ও মিউনিসিপ্যাল কাউন্সিলের অনারেবল চেয়ারপারসন রয়েছেন এবং আমাদের যারা সিইও ২ জন রয়েছেন তারা উপস্থিত, এডিএম সাহেব আছেন, আর বাকি যারা প্রকৌশলীরা আছে ২ও মিউনিসিপ্যাল কাউন্সিলে তারাও উপস্থিত আছে। তাদের কাছ থেকে আমরা সাজেশন নিয়েছি যাতে আগামী দিনে আমরা দুটো মহকুমার সমস্ত সুয়েজগুলি ওয়েস্টগুলি সুন্দরভাবে আমরা ডিসপোজ করতে পারি। নাবালিকার বিয়ে ভেঙে দিল চাইল্ড লাইন, ধৃত যুবকের বিরুদ্ধে মামলা দিল পুলিশ। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার চুরাইবাড়ি থানাধীন খ্যারেংজুড়ি পেট্রোল পাম্প সংলগ্ন এলাকার একটি ধাবাতে কর্মরত এক যুবকের সঙ্গে ৬ মাস ধরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ওই এলাকার এক নাবালিকার। পেশায় হোটেল কর্মী এই যুবকের নাম আমন যাদব, বয়স ২৪, পিতা ভনওয়ার লাল যাদব, বাড়ি রাজস্থানের দাতা রামগড় গ্রামে। সে বিগত ১ বছর ধরে আসাম আগরতলা জাতীয় সড়কের পাশে ধাবাতে কর্মরত রয়েছে। এমত অবস্থায় আসামের ওই নাবালিকা যুবতীর পিতা উক্ত ঘটনায় এলাকা থেকে বিভিন্ন কাজ করত। এতে দুজনের পরিচয় হয় এবং তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আর এই অন্ধ প্রেম যখন বিবাহিত জীবনে
পরিণত হতে চেয়েছিল, তখনই ঘটে বিপত্তি। মঙ্গলবার সন্ধ্যায় ওই যুবতীকে নিয়ে বহিরাজ্যের উদ্দেশ্যে পালাবার সময় স্থানীয় জনগণ বিষয়টি আঁচ করেন এবং সঙ্গে সঙ্গে গ্রামের উপপ্রধান ও ধর্মনগর মহিলা মোর্চার নেতৃত্বের খবর দেয়। তারা রাজ্যের মহিলা কমিশনের চেয়ারপারসন ও চাইল্ড লাইনে খবর দেন। সঙ্গে সঙ্গে তারা ছুটে যান। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় চুড়াইবাড়ি থানার পুলিশও। পুলিশ বিবাহের সামগ্রী জব্দ করে ছেলেটিকে থানায় নিয়ে যায়। অপরদিকে নাবালিকা মেয়েটিকে চাইল্ড লাইনের হাতে তুলে দেওয়া হয়। এখনকার মতো সংবাদ পর্যন্তই। চোখ রাখুন স্যান্দন টিভির পর্দায়। নমস্কার।